সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন আয়োজনে। 13 তারিখ একটা পরীক্ষা আছে আমাদের, সবাই শিডিউলটা দেখেছো আশা করি। 13 তারিখ হচ্ছে সোমবার, একটা পরীক্ষা আছে তোমাদের ওই দিন। পরীক্ষার টপিক হচ্ছে বাংলার প্রথম পত্রের উপর, যেমন ধরো লেখা আছে সাহিত্যের উপর রীতি, যেটা অলরেডি আমরা কমপ্লিট করেছি। শুভা খুব সহজ একটা টপিক, শুভা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে এই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সে প্রশ্নের উত্তর দিয়ে দেবো। বঙ্গবাণী কবিতাটা খুব সহজ একটা কবিতা, এটা আমরা শেষ করেছি। আজকে চেষ্টা করব এই কবিতার পরে বঙ্গবাণী কবিতার উপর খুব সংক্ষেপে একটু আলোচনা করে নিতে। তবে বঙ্গবাণী কবিতা আমরা অনেকবার রিভিউ করেছি, আই থিঙ্ক তেমন কোনো প্রবলেম হবে না। শুভ আজকে পড়াতে পারবো না, আজকে এই কবিতাটা শেষ করবো, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো। এরপর বঙ্গবাণী কবিতাটা নিয়ে খুব হালকা একটু আলোচনা করে নেব। আর হচ্ছে শুভা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে সেটা জানাতে পারো বিষয়টা, ঠিক আছে? চলো শুরু করি, কথা না বাড়িয়ে, কারণ আমাদের আজকে দুটো কবিতা রিভিউ করতে হবে। নির্মলেন্দু গুণ থেকে আমাদের কবি পরিচিতির মধ্যে কিছু জিনিস একটু পড়ি। 60-এর দশকের সূচনা লগ্ন থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি কবিতায় এবং গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল হলেও কবি হিসেবে তিনি খ্যাত। যদি বলে নির্মলেন্দু গুণ কি হিসেবে খ্যাতি লাভ করেন, কবি হিসেবে খ্যাতি লাভ করেন। তার কবিতায় প্রতিবাদী চেতনা, সমকালীন সামাজিক এবং রাজনৈতিক জীবনের প্রতিচ্ছবি যেমন প্রখর মানে তীব্র, কবিতা নির্মাণে শিল্প সৌন্দর্যের প্রতিও তিনি তেমন ছিলেন সজাগ। অর্থাৎ তার কবিতাগুলো যেমন প্রতিবাদী চেতনা ফুটে উঠেছে, সমকালীন রাজনৈতিক বিভিন্ন বিষয় যেমন ফুটে উঠেছে, সামাজিক বিভিন্ন দৃষ্টিভঙ্গি যেমন ফুটে উঠেছে, ঠিক তেমনিভাবে তার কবিতায় আমরা দেখতে পেয়েছি কবিতাগুলো খুব সুন্দর হয়েছে, সেটা বলছেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক, মোস্ট কমন একটা অবজেক্টিভ যে তার পেশা কি ছিল, সাংবাদিকতা। কাব্য সাহিত্য অবদানের জন্য তিনি বেশ কিছু পদক পান, যেমন ধরেন 21 পদক বা হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার, এছাড়া হচ্ছে হাসান হাফিজুর রহমান স্মৃতি স্বর্ণ পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং সম্মাননা তিনি পেয়ে থাকেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো পরীক্ষায় আসে ভালো। ছোটদের জন্য লেখা উপন্যাস দুটি আছে, এগুলো একটু দেখবেন। এই চ্যাপ্টারের আরেকটা বিষয় হলো এখানে প্রচুর শব্দার্থ টিকা আছে, শব্দার্থ টিকাগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে, সো একটু শব্দার্থ টিকাগুলো পড়ে নেবে। আগেও পড়িয়েছিলাম এগুলো, অনেক টিকা আছে, টিকাগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো কখন আসবে কবি, বা এই শিশু পার্ক সেদিন ছিল না, লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বলতে কি বুঝিয়েছে, এরকম বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। এছাড়া পাঠ পরিচিতির মধ্যে আপনাদের লাগবে যে এটার উদ্দেশ্য কি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সম্পর্কে আমরা জানতে পারবো। স্বাধীনতা এবং দেশপ্রেমের অনুপ্রেরণা আমরা এখান থেকে লাভ করব। তাহলে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি আমাদেরকে দেশপ্রেমের চেতনায় জাগ্রত করবে এবং 7ই মার্চের ভাষণের তাৎপর্য সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিবে। আচ্ছা, তো চলো শুরু করি আমরা মূল কবিতাটা খুবই ইম্পর্টেন্ট এবং শব্দার্থটিকা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। অবজেক্টিভের জন্য খুব ভালো করে এই চ্যাপ্টারটা পড়তে হবে, সাবজেক্টিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি। এই যে অংশটুকু পড়লাম, এখানে কবিতা শব্দটি মূলত রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, দুঃখিত, কবিতা শব্দটি উপমা অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে কবিতার সাথে তুলনা করা হয়েছে 7ই মার্চের ভাষণকে। কেন 7ই মার্চের ভাষণকে কবিতার সাথে তুলনা করা হয়েছে? উত্তরটা হলো, কবিতা যেমন আবেগপ্রবণ হয়, ঠিক তেমনি 7ই মার্চের ভাষণটাও অনেক আবেগপ্রবণ ছিল। কবিতায় কবি অনেক স্বপ্ন বা অনেক অনুভূতির কথা বলেন, ঠিক তেমনি 7ই মার্চের ভাষণে বাঙালি আপামর বাঙালির হৃদয়ের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বঙ্গবন্ধুর ওই 7ই মার্চের ভাষণে। তাই 7ই মার্চের ভাষণকে কবিতার সাথে তুলনা করা গিয়েছে। তাই এটা হচ্ছে একটা উপমা, উপমা মানে হলো তুলনা। আচ্ছা, একটি কবিতা লেখা হবে, আসলে একটি কবিতা পাঠ করা হবে এমন হওয়া উচিত ছিল, বাট কবিতা লেখা হবে, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, একটি ভাষণ আসবে, সেটার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে অনেক শ্রোতা বসে আছে, ভোর থেকে বসে আছে, ব্যাকুল আছে তারা। কেন? তারা উদ্গ্রীব, কি বলবেন তাদের
প্রিয় নেতা, তাদের জন্য সেটা শোনার জন্য। ভোর থেকে বসে আছে জনসমুদ্রের উদ্যান সৈকতে। জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে কি বোঝায়? অবজেক্টিভের জন্য মনে রাখবা, জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে যে মঞ্চে এসে তিনি ভাষণটা দেবেন সেটাকে বলা হচ্ছে জনসমুদ্রের উদ্যান সৈকত। আবারও বলছে, জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে বোঝানো হয়েছে যে মঞ্চে এসে উনি ভাষণটা দেবেন, বঙ্গবন্ধু ভাষণটা দেবেন, সে মঞ্চটাকে বলা হয়েছে জনসমুদ্রের উদ্যান সৈকত। আমি আবার রিপিট করছি যারা এখনো বুঝতে পারছো না। জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে এটা শব্দার্থ টিকায় আছে, অনেকে বুঝতে পারেন না, অবজেক্টিভ আসলে ভুল করেন, তাই আমি বারবার এটা রিপিট করছি। জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে বোঝানো হয়েছে যে মঞ্চে এসে, যে মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণটা দেবেন সেটাকে। আর যদি বলে জনসমুদ্র বলতে কি বুঝিয়েছে? সমবেত জনগণকে জনসমুদ্র বলে উল্লেখ করা হয়েছে, উপমা। সমুদ্র যেমন বিশাল, অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল, তাই উপস্থিত জনগণকে জনসমুদ্রের সাথে উপমা করা হয়েছে, তুলনা করা হয়েছে। জনসমুদ্রের উদ্যান বলতে কি বুঝিয়েছে? একই কথা। জনসমুদ্রের উদ্যান বলতে জনসমুদ্রের বাগান বা সমবেত জনগণকে বোঝানো হয়েছে। আবারও বলছি, জনসমুদ্রের উদ্যান বলতে কি বুঝিয়েছে? সমবেত জনগণকে বুঝিয়েছে। কেন? উদ্যান মানে বাগান, বাগানে ফুল ফুটে থাকে। এই মাঠে যারা এসেছিল তারা যেন এক একটা প্রস্ফুটিত ফুলের মতো, এই মাঠে যারা উপস্থিত ছিল তারা যেন এক একজন প্রস্ফুটিত ফুলের মতো। তাই কবি এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত সকল মানুষকে যেন ফুলের সাথে তুলনা করে জনসমুদ্রের উদ্যান বলে তুলনা করেছেন। আর জনসমুদ্রের উদ্যান সৈকত বলতে বুঝিয়েছে ওই ভাষণের মঞ্চটিকে। তাহলে কি কি? জনসমুদ্রের উদ্যান বলতে বুঝিয়েছে সমবেত জনগণকে, আর উদ্যান সৈকত বলতে বুঝিয়েছে ওই ভাষণের মঞ্চটিকে, যেখানে এসে বঙ্গবন্ধু ভাষণ দেবেন। আর মানুষ অপেক্ষা করছে ওই ভাষণের মঞ্চে কখন কবি এসে ভাষণটা দিবেন। তাহলে এখানে কবি বলতে কাকে বুঝিয়েছে? কবি বলতে বাঙালির প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝিয়েছে। কেন তাকে কবি বলা হয়েছে? কবি মানুষের স্বপ্ন এবং অনুভূতির রূপকার। কবিতায় মানুষের স্বপ্ন এবং অনুভূতি নিয়ে কথা বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালির হৃদয়ের স্বপ্ন এবং অনুভূতির রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি তার উদ্দীপ্ত কণ্ঠে বাঙালির প্রিয় স্বাধীনতার কথা ওই দিন ওই মাঠে এসে ভাষণের মধ্যে উচ্চারণ করেছিলেন। তাই তার ভাষণকে কবিতা, আর তাকে কবি বলে কল্পনা করা হচ্ছে। কবি এখন বর্তমান প্রেক্ষাপটে চলে আসছেন। বলছে এই শিশু পার্ক সেদিন ছিল না। এখানে আমরা দুটো চিত্র দেখতে পাই, একটা হলো ৭ই মার্চের সেদিনকার চিত্র, আর একটা হলো বর্তমান সময়ের চিত্র। বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি এই যে সোহরাওয়ার্দী উদ্যানটা ছিল, এখন সেটা সোহরাওয়ার্দী উদ্যান, কিন্তু তখন সেটার নাম সোহরাওয়ার্দী উদ্যান ছিল না, তখন সেটার নাম ছিল রেসকোর্স ময়দান। এই যে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ভাষণটা দিলেন, এটা এখন তুমি গেলে রেসকোর্স ময়দান দেখতে পাবে না, বরং সেখানে তুমি দেখতে পাবে সেটা একটা পার্কে পরিণত হয়েছে, নাম দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। কেন এটা করা হয়েছে? একটি বিশেষ মহল, তারা দেশের শত্রু, তারা চেয়েছে, তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, তারা চেয়েছে বঙ্গবন্ধুর অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে যাক, তারা চেয়েছে স্বাধীনতার সকল স্মৃতি এই দেশ থেকে মুছে যাক, তারা চেয়েছে ৭ই মার্চের ভাষণের গুরুত্ব, তাৎপর্য এই দেশের মানুষের মন থেকে মুছে যাক। শুধু তাই নয়, তারা ওই ৭ই মার্চের ভাষণের যে মঞ্চটুকু যেখানে নির্মিত হয়েছে সেই অংশটিও তারা সুকৌশলে ঢেকে দেওয়ার জন্য সেখানে একটা পার্ক তৈরি করে ফেলেছে। তাই এখন সেখানে গেলে আমরা পার্ক দেখতে পাবো। এরা কারা? এরা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার জন্য নীল নকশা কষেছিল। তারাই পরবর্তীতে এই রেসকোর্স ময়দানটিকে পার্কে পরিণত করে ফেলে। কিন্তু কবি ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে একটি কবিতা লিখে যাচ্ছেন, যে কবিতায় কবি ভবিষ্যৎ প্রজন্মের জন্য ৭ই মার্চের প্রকৃত ইতিহাস তুলে ধরে যাচ্ছেন এবং ৭ই মার্চের ওই ভাষণের গুরুত্ব সম্পর্কেও তুলে ধরছেন এবং বঙ্গবন্ধুর অবদানের কথাও তিনি তার এই কবিতায় তুলে ধরছেন।
তাই তিনি বলছেন এই শিশু পার্ক সেদিন ছিল না, এখন তুমি গেলে সেখানে শিশু পার্ক দেখতে পাবে, এটা সেদিন ছিল না। কোন দিন ছিল না? সেদিন বলতে 7ই মার্চের বিকেলের কথা বলছেন। এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না। শোভিত মানে যেটা শোভা বর্ধন করে। এখন তুমি গেলে সেখানে শোভিত উদ্যান দেখতে পাবে, হ্যাঁ, বৃক্ষে ফুলে সাজানো আছে, কিন্তু সেদিন এরকম ছিল না। এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলও সেদিন ছিল না। খেয়াল করে দেখো, এখন এটা অনেক শোভিত হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন মানুষ সেখানে অলস সময় কাটাতে যায়, আড্ডা দিতে যায়, গল্প করতে যায়, অলসভাবে সময় কাটাতে যায়। সেটা বোঝানোর জন্য তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেলের কথা বলেছে। বিবর্ণ, রংহীন, কিন্তু সেদিনের বিকেলটা যেন ঝলমলে ছিল। কারো চোখে ঘুম ছিল না, কারো অলসতা ছিল না, বরং সকলেই অধীর হয়ে অপেক্ষা করছিল কখন তাদের প্রাণের কবি আসবেন, তাদের প্রাণের নেতা আসবেন, তাদেরকে স্বাধীনতার, তাদের মনে স্বাধীনতার স্বপ্নের জাল বুনবেন। এটাই ছিল মানুষের আকাঙ্ক্ষা। তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? এখান থেকেও প্রশ্ন হতে পারে অনুধাবনে, ঢাকার হৃদয় মাঠখানি বলতে কি বোঝানো হয়েছে। 7ই মার্চের ভাষণের বা 7ই মার্চের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থান রমনা রেসকোর্স ময়দানকে ঢাকার হৃদয় মাঠখানি বলা হয়েছে। কেন বলা হয়েছে? যদি এভাবে আসে তাহলে আমরা বলবো মানুষের বাঙালি হৃদয়ের প্রাণের দাবি, বাঙালি হৃদয়ের প্রাণের দাবি স্বাধীনতার ঘোষণা এই মাঠেই উচ্চারিত হয়েছিল বলেই একে ঢাকার হৃদয় মাঠখানি বলে উল্লেখ করা হয়েছে। মানুষের হৃদয়ের দাবি স্বাধীনতার ঘোষণা এই মাঠেই ঘোষিত হয়েছিল বলে বা উচ্চারিত হয়েছিল বলেই একে কি ঢাকার হৃদয় মাঠখানি বলে উল্লেখ করা হয়েছে। এভাবে লিখতে পারো তোমরা। আমি যা বলছি ইনফরমেশনগুলো যদি লেখা থাকে তো ভালো, আর লেখা না থাকলে চটপট অবশ্যই লিখে নেবেন যাদের কাছে এই ইনফরমেশনগুলো লেখা নেই। জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। এখানে কালো হাত বলতে একটা অশুভ শক্তির উত্থানের চিত্র আমরা পাচ্ছি। পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা পড়লে আমরা অশুভ শক্তি সম্পর্কে জানতে পারি, কালো হাত সম্পর্কে জানতে পারি। এই কালো হাত হচ্ছে অশুভ শক্তি, বুঝিয়েছে যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি, যারা চেয়েছে স্বাধীনতার সকল সৌন্দর্যকে, সকল স্মৃতিকে সমাহিত করে দিতে, ধ্বংস করে দিতে, নিশ্চিহ্ন করে ফেলতে। তারা চেয়েছে স্বাধীনতার যত স্মৃতি আছে, বঙ্গবন্ধুর যত অবদান আছে, 7ই মার্চের ভাষণের যত গুরুত্ব আছে, সবকিছুকেই তারা নির্মূল করে দিতে চেয়েছেন। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। এই অংশগুলোর একটাই ব্যাখ্যা হয়। যেমন ধরো এখানে বলেছে কবিহীন এই বিমুখ প্রান্তরে। কবিহীন এই বিমুখ প্রান্তর কেন বলা হচ্ছে? যে সময় বঙ্গবন্ধু ছিলেন, কবি ছিলেন, ওনাকেই তো কবি বলে উপমা করা হয়েছে, তাই না? তখন মানুষ উদ্গ্রীব হয়ে, ব্যাকুল হয়ে এই মাঠে ছুটে যেতেন তার ভাষণ শোনার জন্য। কিন্তু একটু অশুভ শক্তির উত্থান হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে, তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তাই কবিও এখন নেই, বঙ্গবন্ধু কবি এখন নেই, তাই মানুষও আর সেখানে যেতে চায় না, সেখানে গিয়ে আর ভাষণও শোনে না। তাই বলছে কবিহীন এই বিমুখ প্রান্তরে। বিমুখ বলতে মানুষের অনীহার প্রকাশকে বুঝিয়েছে, প্রান্তর বলতে সেই মাঠের কথা যেখানে বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন, সেই প্রান্তরের কথা বলছে। আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, এই যে লাইনগুলো আমরা পড়ছি, কবির বিরুদ্ধে কবি, এখান থেকে মার্চের বিরুদ্ধে মার্চ, এখান থেকে পুরো যে কোনো একটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, বা পুরো পুরো অংশটারে একটা অর্থ হতে পারে অশুভ শক্তি উত্থানের চিত্র। যদি প্রশ্ন হয় কবির বিরুদ্ধে কবি বলতে কি বুঝিয়েছে, উক্তিটি দ্বারা কবি অশুভ শক্তি উত্থানের চিত্রের কথা উল্লেখ করেছেন। অথবা এভাবে লিখতে পারো, উক্তিটি দ্বারা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার মাধ্যমে বাংলাদেশে যে অশুভ শক্তির উত্থান হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রশ্ন করতে পারে বিকেলের বিরুদ্ধে বিকেল বলতে কি বোঝানো হয়েছে, একই অ্যান্সার। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে যে অশুভ শক্তির উত্থান হয়েছে তার চিত্র উন্মোচন করতে বা তার চিত্র আঁকতে কবি উক্তিটি করেছেন। মার্চের বিরুদ্ধে মার্চ বলতে কি বুঝিয়েছে, সেম ব্যাখ্যা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে এদেশে যে অশুভ শক্তির উত্থান হয়েছে তার চিত্র আঁকতে কবি উক্তিটি করেছেন। তাহলে যে কোনো ভাবে প্রশ্নটা আসতে পারে, আসলে আমরা একই অ্যান্সার দেবো। এবং এটা নিয়ে টিকাতে বেশ কিছু কথা আছে, তোমরা এটা টিকা খুঁজে পাবে পৃষ্ঠা নম্বর 297-এ। আমি যেটা বলেছি সেরকম কিছু কথাবার্তা তুমি টিকার মধ্যে খুঁজে পাবে। আচ্ছা, এবার কবি আরেকটা প্যারা শুরু করছেন, হে অনাগত শিশু। ভবিষ্যৎ প্রজন্মকে কবি হে অনাগত শিশু বলে সম্বোধন করেছেন, এটা সম্বোধন পদ। হে আগামী দিনের কবি, দুটো সম্বোধন আছে এই কবিতায়। জিজ্ঞেস করতে পারে কয়টি সম্বোধন আছে, কি কি সেগুলো, এটা আর কি। দুটি সম্বোধন পদ আছে, হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। কেন ভবিষ্যৎ প্রজন্মকে তিনি আগামী দিনের কবি বলে উল্লেখ করেছেন? তারা কি কবিতা লিখবে? আসলে কবি শব্দটি এখানে যিনি কবিতা লিখেন সে অর্থে নয়, বরং নেতা অর্থে বোঝানো হয়েছে। বঙ্গবন্ধু যেমন একজন অবিসংবাদিত নেতা, তার কণ্ঠ নিঃসৃত ভাষণ যেমন এক অনন্য কবিতা, ঠিক তেমনি তারই মতো কোনো না কোনো কর্ণধার কবিরূপে আবার আসবেন, এসে ভবিষ্যতে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেবেন, এটাই কবির প্রত্যাশা। তাই এই ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেই ভবিষ্যৎ দিনের কোনো এক অবিসংবাদিত নেতা লুকিয়ে আছে, তাই তিনি তাকে কবি বলে সম্বোধন করেছেন। কবি বলতে যিনি কবিতা লেখেন সে অর্থে কবি সাহিত্যিককে তিনি বোঝাননি। আচ্ছা, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। কি জানতে পারবে? স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুমি জানতে পারবে, 7ই মার্চের ভাষণের কথা তুমি জানতে পারবে, বঙ্গবন্ধুর অবদানের কথা জানতে পারবে, কারাই নীল নকশা রচনা করেছে সে সম্পর্কেও তুমি জানতে পারবে। আজকে তুমি এখানে রেসকোর্স ময়দান পাচ্ছ না, হয়তো পাচ্ছ সোহরাওয়ার্দী উদ্যান, হয়তো পাচ্ছ এখানে বেঞ্চ, বাহারি রঙের খেলনা, সবকিছুই তুমি পাচ্ছ, দোলনা আছে, সবকিছুই তুমি পাচ্ছ। এখানে বসে তুমি একদিন জানতে পারবে আমার এই কবিতার মাধ্যমে এই মাঠের তাৎপর্য কতটুকু, এই স্থানের গুরুত্ব কতটুকু, 7ই মার্চের বিকেল বেলার ঘটনাটুকু, ঐতিহাসিক ভাষণের তাৎপর্যটুকু তুমি জানতে পারবে। তার জন্যই আমি এই কবিতাটা লিখে যাচ্ছি। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকালের গল্প। যদি প্রশ্ন হয় এখানে 7ই মার্চের বিকেলকে শ্রেষ্ঠ বিকেলের বা শ্রেষ্ঠ বিকেল বলে কেন উল্লেখ করা হচ্ছে, বাঙালি জীবনের জন্য এই বিকেলটা হচ্ছে শ্রেষ্ঠ বিকেল। কেন এভাবে প্রশ্ন হতে পারে? কারণ দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণা 7ই মার্চ বিকেলবেলা রেসকোর্স ময়দান থেকে ঘোষিত হয় বলে এই বিকেলকে বাঙালির জীবনের জন্য শ্রেষ্ঠ বিকেল বলে উল্লেখ করা হচ্ছে। বাঙালি দীর্ঘদিন ধরে পরাধীন ছিল, অনেক দিন ধরে স্বাধীনতার জন্য বাঙালি সংগ্রাম করে আসছে, চেষ্টা করে আসছে। সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণা এই মাঠেই ঘোষিত হয়েছিল, তাই এই বিকেলকে শ্রেষ্ঠ বিকেলের গল্প বলা হয়। আর এই ঘোষণার পর বাঙালি স্বাধীনতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়, বাঙালির মধ্যে স্বাধীনতার চেতনাটা তীব্রতর হয়। সে স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে জীবন বাজি রেখে মানুষ বুকের রক্তে একটি নাম লিখেছে, সেটা হচ্ছে বাংলাদেশ। তাহলে বুঝো এই মাঠের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি ওই দিনের ওই বিকেলবেলার ওই ভাষণটুকুর অনেক গুরুত্ব রয়েছে। কারণ ওই ভাষণ শুনে মানুষ স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত হয়ে ওঠে, মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়। সেই চেতনা নিয়ে মানুষ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রামের পর এক সাগর রক্তের বিনিময়ে যেন আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে ফিরে পেয়েছি পৃথিবীর মানচিত্রে, তাই না? তাহলে অবশ্যই এই ভাষণের তাৎপর্য রয়েছে।
তাই বলছে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। এখানে শ্রেষ্ঠ বিকেল বলতে কোন বিকেলকে? 7ই মার্চের ভাষণের বিকেলবেলা, 7ই মার্চের বিকেলবেলাকে বোঝানো হচ্ছে। কেন? কারণ ওই দিন বঙ্গবন্ধু বিকেলবেলা এসে রেসকোর্স ময়দানে একটা ভাষণ দেন। ওই ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। ওই ঘোষণায় বাঙালি জাতি স্বাধীনতার মঞ্চে স্বাধীনতার মঞ্চে দীক্ষিত হয় বা স্বাধীনতার মঞ্চ উদ্দীপ্ত হয়ে ওঠে। তখন তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং একটি স্বাধীন বাংলাদেশ গঠন করে। এ হচ্ছে এটার ব্যাখ্যা। সো এই পৃষ্ঠা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। আমি কমেন্ট সেকশনটা একটু দেখছি কি অবস্থা আপনাদের। কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। ওকে, অনেকেই এসছেন আমাদের সাথে। সালমান আছেন, ওকে। ভূমি নুজরাত আছেন, ওকে, ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড গুড ইভিনিং। রাইসা আছেন, ওয়াজিহা, ভেরি গুড, ওকে, রেগুলার স্টুডেন্ট সে ওয়াজিহা, গুড ইভিনিং স্যার। অ্যান্ড নওরিন, সেও ক্লাস করে রেগুলার। অধরা জয়ী আছেন, সাজিদ আছেন, ওকে, মৃন্ময়ী, ওকে, নমস্কার স্যার। শাবাবি আছেন, এছাড়া আছেন লিপিকা দত্ত থেকে আছেন শারদিয়া দত্ত, প্রিয়ম মার্টিনাকেও দেখতে পাচ্ছি। সাহিল, ওয়ালাইকুম আসসালাম। কি বললো? এটা কি গীতি কবিতা নাকি? প্রশ্নটা ঠিক বুঝলাম না। একজন প্রশ্ন করেছেন, কথাটা বুঝতে পারেন, একটু আমাকে বাংলায় প্রশ্নটা করতে পারলে ভালো হয়। ওকে, দেবস্মিতা, নমস্কার স্যার। অ্যান্ড অতন্দ্রেলা, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। একজন একটা প্রশ্ন করেছেন, আমি ঐতিহাসিক বিষয়ক, আচ্ছা এতক্ষণ বুঝতে পেরেছে, ওটাকে ঐতিহাসিক বিষয়ক গীতি কবিতা কিনা জানতে চেয়েছো। না, এটা ঐতিহাসিক বিষয়ক হবে না, বরং এটা হচ্ছে তোমার স্বদেশ প্রেমমূলক গীতি কবিতা। কেন যদি প্রশ্ন হয় সেটাও বুঝিয়ে বলছি। এই টপিকের পাঠ পরিচিতি পড়লে আমরা দেখতে পাই এখানে লেখা আছে এই টপিকটি বা এই কবিতাটি পাঠ করে শিক্ষার্থীর মনে স্বদেশ প্রেমমূলক চেতনা জাগ্রত হবে। তাই এটাকে আমরা স্বদেশ প্রেমমূলক কবিতা বলতে পারি। এরপরে আসো, কারণ এই কবিতার থিম তো শুধু ঐতিহাসিক কোনো ঘটনা না, তাই না? আর অনেক কিছু থিম আছে, সেজন্য এটাকে ঐতিহাসিক কবিতা বলা যাবে না। ওকে, কোনো প্রশ্ন থাকলে প্লিজ করবো। আমরা এখন 296 পৃষ্ঠায় আসছি, লাস্ট কবিতার শেষের অংশটুকু পড়তে আসছি। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। কোন দিন বলতো? 7ই মার্চের বিকেলবেলার কথা বলছে। আজকে তুমি এখানে দোলনা পাচ্ছ, বাহারি রঙের ফুলের গাছ পাচ্ছ, কিছুই ছিল না সেদিন, একটু ভিন্ন ছিল। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত শুধু মাঠ ছিল, দূরবাদলের ঢাকা। বুঝো বিষয়টা। বলছে কিরকম, তুমি আজকে যে উদ্যানটা দেখতে পাচ্ছ সেরকম কিছুই ছিল না। এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম অখণ্ড থাকে, বিশাল থাকে। আকাশের কি কোনো খণ্ড থাকে? থাকে না তো, বিশাল আকাশ। এক খণ্ড অখণ্ড আকাশ, এটা আকাশের বিশালতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। সেরকম দিগন্ত প্লাবিত, এই দিগন্ত প্লাবিত শব্দের অর্থ হচ্ছে দিগন্ত জুড়ে, দিগন্ত ছোঁয়া, দিগন্ত জুড়ে, দিগন্ত ছোঁয়া মাঠ ছিল। দিগন্ত শব্দটি সন্ধিযোগে গঠিত, দিক প্লাস অন্ত, ক এর নিচে হসন্ত আছে। দিগন্ত প্লাবিত শব্দের অর্থ হচ্ছে দিগন্ত জুড়ে। কেন বলেছে? অনেক বড় মাঠ ছিল তাই বলছে। দিগন্ত মানে হলো দিকের শেষ। এই জায়গায় দাঁড়ালে দিকের শেষ দেখা যাচ্ছে না, সেই অর্থে বলেছে দিগন্ত প্লাবিত। একটা মাঠ ছিল, বিশাল একটা মাঠ ছিল, যেটা এই প্রান্তে দাঁড়ালে ওই প্রান্ত দেখা যেত না, এত বড় মাঠ ছিল। সেটা বোঝানোর জন্য দিগন্ত প্লাবিত শব্দটা ব্যবহৃত হয়েছে। শুধু মাঠ ছিল, দুর্বাদল মানে দুর্বাঘাস দ্বারা ঢাকা, সবুজ একটা মাঠ ছিল, সবুজে সবুজময়, দুর্বাঘাস দ্বারা আচ্ছাদিত ছিল। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। স্বাধীনতার রং সবুজ, মানুষের হৃদয়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল। কবি মনে করছেন মানুষের ওই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধীনতার ওই রং যেন এই মাঠের মধ্যে এসে মিশে গিয়েছিল, তাই এই মাঠটা যেন আরো সবুজে সবুজ হয়ে গিয়েছিল। কবির কল্পনা এটা।
আর সেই সবুজ মাঠে কপালে লাল কাপড় বেঁধে এসেছিল শ্রমিকেরা। দেখে যেন মনে হচ্ছিল লাল সবুজের এক বাংলাদেশ। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, যারা লোহার কারখানায় কাজ করে। এরকম শ্রমিকেরা কাজ ফেলে ছুটে এসেছিল এই মাঠে তাদের প্রাণের নেতা কি বলেন, কি নির্দেশনা দেন সেটা শোনার জন্য। কপালে কবজিতে লাল শালু, কপালেও পড়েছে, কবজিতেও পড়েছে, হাতের কবজি লাল শালু, লাল কাপড়, বিদ্রোহের প্রতীক, প্রতিবাদের প্রতীক লাল শালু পরে এসেছে এখানে। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। এই বিশেষণটা কৃষকের দারিদ্র জীবন বা কৃষকের দৈন্য বা কৃষকের দরিদ্রতা ইন্ডিকেট করে। একটা লুঙ্গি পরে সে চলে এসেছিল। উলঙ্গ বলেছে সে খালি গায়ে এসেছে, তার গায়ে জামা ছিল না। একটা লুঙ্গি পরে সে চলে আসছে। কেন সে এরকম, কেন সে কতটা দরিদ্র এটা বোঝানোর জন্য তাকে উলঙ্গ কৃষক বলে কবি সম্বোধন করেছেন। পাকিস্তানিরা এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে। আর্থিকভাবে দেশের মানুষ দিন দিন পঙ্গু হয়ে পড়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। মানুষ নিরুপায় হয়ে গেছে এদের অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সেজন্য মানুষ স্বাধীনতার জন্য ব্যাকুল হয়েছিল। এই খেটে খাওয়া শ্রমিকেরা, সাধারণ মানুষেরা, সর্বোপরি সমগ্র জনতা, শিক্ষিত জনতাও এসেছিল এই ভাষণ শোনার জন্য। লিখেছে সেটা, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্তরা। যারা মধ্যবিত্ত তারাও হাতের মুঠোয় মৃত্যু নিয়ে এসেছিল। হাতের মুঠোয় মৃত্যু মানে কি জানো? বঙ্গবন্ধু বললেই তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। চোখে স্বপ্ন নিয়ে এসেছিল, স্বাধীনতার স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা এসেছিল করুণ কেরানি, যারা খুব দরিদ্রভাবে সামান্য বেতনে জীবনযাপন করে। সেজন্য বলেছে করুণ কেরানি। টিকাতে বিস্তারিত লেখা আছে, করুণ কেরানি দেখলেই পাবা। স্বল্প বেতনে তাদের জীবন চলে, সেজন্য করুণ কেরানি বলছে। এছাড়া এসেছিল নারীরাও, বৃদ্ধরাও এসেছিল। ভবঘুরে যারা বেকার তাদেরকে এখানে ভবঘুরে বলে উল্লেখ করা হচ্ছে। বেকার যারা তারাও এসেছিল এখানে। আর তোমাদের মতো শিশুরাও এসেছিল। পাতা কুরানিরা দল বেঁধে, টোকাই যারা তারাও এসেছিল এই ভাষণ শুনতে। তাহলে একটা ভাষণ এত তাৎপর্য মণ্ডিত, এত গুরুত্বপূর্ণ, যেটা শোনার জন্য আপামর জনগণ এসেছিল। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? মানুষের মনের মধ্যে একটাই ধ্বনি ধ্বনিত হচ্ছে। অবশেষে কবি এসে দাঁড়ালেন মানুষের মাঝে, জনসমুদ্রে। তাই বলছে, শত বছরে শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। শত বছরে শত সংগ্রাম শেষে। একটা টিকা আছে, দেখো, বাঙালির স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশীর প্রান্তরে 1757 সালে। সে থেকে বাঙালি পরাধীন, বাঙালির স্বাধীন নয়। দীর্ঘ প্রায় 250 বছরের মতো আমরা পরাধীন ছিলাম। তাই স্বাধীনতার জন্য স্বাধীনতার জন্য বাঙালি ব্যাকুল হয়েছিল। এই 100 বছর বাঙালি স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করেছে। অবশেষে বাঙালির সামনে এসে দাঁড়ালো এক অবিসংবাদিত নেতা। একটা কবিতা বলবেন তিনি বাঙালিকে, স্বাধীনতার কবিতা বলবেন। কবিতার জন্য বিখ্যাত হচ্ছে কবি রবীন্দ্রনাথ। কবি রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে, দৃঢ় পায়ে তিনি এসে মানুষের সামনে এসে দাঁড়ালেন। এসে এক অমর কবিতা বলে গেলেন। অমর কবিতা বলতে স্বাধীনতার ঘোষণার কথা তিনি ঘোষণা করলেন, স্বাধীনতার কথা তিনি ঘোষণা করলেন। তখন মানুষের আর আবেগ মানে না। যে মানুষ এতদিন ধরে স্বাধীনতার জাল বুনছে, মনে মনে স্বপ্ন গুনছে, সেটাই যেন তারা এখন বাস্তবে দেখতে পাচ্ছে। তাই মানুষের এই খুশি কোনোভাবেই
রোখা যাচ্ছে না, এই উচ্ছ্বাস কোনোভাবেই থামানো যাচ্ছে না। সমগ্র বাংলা জুড়ে মুহূর্তের মধ্যেই স্বাধীনতার যে বাণী সেটা ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে প্রাণের স্পন্দন বেড়ে গেছে, মানুষের মধ্যে চাঞ্চল্য বেড়ে গেছে, খুশির জোয়ার পড়ে গেছে চারিদিকে। আর মানুষ এবার স্বাধীনতাটা ছিনিয়ে আনবে যে কোনো মূল্যে, এই শপথও মানুষ নিয়ে ফেলেছে। তো সেই বিষয়গুলো এখানে দেখানো হচ্ছে এভাবে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে। এই বিষয়টা থেকে প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে বলতে কি বুঝিয়েছে। আমরা এভাবে লিখবো, রবীন্দ্রনাথ যেভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, ঠিক তেমনিভাবে পরাধীন বাঙালিকেও পাকিস্তানের স্বৈরশাসকের হাত থেকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু দৃঢ় অবস্থান নিয়েছিলেন বলে উক্তিটি করা হয়েছে। এটা একটু উপমা আর কি, যে রবীন্দ্রনাথের সাথে বঙ্গবন্ধুকে তুলনা করছে। কেন? উনি রবীন্দ্রনাথ যেভাবে দৃঢ় অবস্থান নিয়েছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে, ঠিক তেমনি পরাধীন বাঙালিকে স্বাধীন করার জন্য পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধেও বঙ্গবন্ধু একইভাবে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাই দুজনকে তুলনা করা হচ্ছে। অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। আচ্ছা, তখন পলকে দারুণ ঝলকে তড়িত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা। মানুষের হৃদয়ে দোলা লাগলো। এই তরি বলতে বুঝিয়েছে স্বাধীনতাকে, মনে রাখবো। অবজেক্টিভে প্রশ্ন হতে পারে, তরি বলতে কি বুঝিয়েছে? স্বাধীনতাকে বুঝিয়েছে। স্বাধীনতার মধ্যে জল লেগেছে, স্বাধীনতার মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে। জনসমুদ্রে জাগিল জোয়ার, মানুষের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে। আর বাঙালি কোনোভাবেই পরাধীন নয় সেটা বোঝানোর জন্য বলছে, সকল দোয়ার খোলা, মানুষ আর পরাধীন না। নিজে থেকে মানুষ নিজেকে স্বাধীন মনে করছে। কে রোধে, কে থামাবে তার বজ্রকণ্ঠ বাণী? ওনার বজ্রকণ্ঠ বাণীকে থামানোর মতো শক্তি সেদিন ছিল না। উনিও প্রাণের আবেগে ওনার স্বপ্নগুলো, ওনার অনুভূতিগুলো উপস্থিত জনতার মাঝে ছড়িয়ে দিলেন। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এভাবে তিনি আমাদের মধ্যে স্বাধীনতার যে ঘোষণা সেটা দিয়েছিলেন, এবং সে থেকে আমাদের মধ্যে স্বাধীনতা নিয়ে একটা স্বপ্ন জাগ্রত হয়েছে। আমরা স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়েছে। তাই কবি বলেছেন, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, অর্থাৎ সেদিন থেকে আমরা নিজেদেরকে স্বাধীন মনে করছি, এবং আমাদেরকে আমরা স্বাধীন করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। ঠিক আছে স্যার? সো চেষ্টা করেছি সংক্ষেপে কবিতাটা আমরা শেষ করতে। আর এই কবিতা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ইনফ্যাক্ট সুভা থেকেও কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এখন আমি বঙ্গবাণী কবিতাটা একটু সংক্ষেপে আলোচনা করব, পুরোটা পড়বো না। বঙ্গবাণী কবিতা জাস্ট মূল ভাবটা আমরা আমার মতো করে আমি সহজে আলোচনা করব। কিছু প্রশ্ন আছে কিনা দেখি। ওকে, নমস্কার স্যার। অ্যান্ড শ্রেয়ান সম্ভবত। কবির বিরুদ্ধে, হ্যাঁ স্যার নওরিন, যে লাইন থেকে প্রশ্ন হোক না কেন সবকিছু একই রকম হবে। উদ্যান কি ওই সময়ের? না, এটা খন্দকার মোস্তাকের, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এটা করা হয়েছিল। খন্দকার মোস্তাকের আমলে এটা করা হয়েছিল খুব সম্ভবত, নাকি এরশাদ আমলে করা হয়েছে ভুলে গেছে, তবে খুব সম্ভবত খন্দকার মোস্তাকের আমলে করা হয়েছে, ভুলে গেছি, দেখতে হবে একবার। আর কোনো প্রশ্ন থাকলে করো তোমাদের। ওকে, তাহলে আমি কবিতায় চলে আসি। বঙ্গবাণী কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আসতে পারে যে নুরুন্নামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বঙ্গবাণী কবিতা থেকে শব্দার্থ টিকাগুলো ভালো করে পড়বা, ওখান থেকে অবজেক্টিভ প্রশ্ন হয়। এবং কবি পরিচিতি থেকে ওনার জন্মসাল, কোন জায়গায় জন্মগ্রহণ করেন, এগুলো লাগবে। এবং মধ্যযুগের অন্যতম প্রধান কবিকে, এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং ওনার কবিতার মধ্যে কি কি ফুটে ওঠে, এগুলোও লাগবে পরীক্ষার মধ্যে। অর্থাৎ কবি পরিচিতি পুরোটাই ইম্পর্ট্যান্ট, ওনার কোনোটা বাদ দিও না। শব্দার্থ টিকাটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন পাবে আশা করি। আর চলে আসো মূল কবিতার মধ্যে। আমি পুরো অংশটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, মধ্যযুগে কিছু সংকীর্ণ মনা লোক ছিল যারা মনে করত
বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত ভাষা থেকে। মধ্যযুগে কিছু লোক ছিল যারা সংকীর্ণ মনা, তারা মনে করত বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত হচ্ছে হিন্দুদের ভাষা, মানে হিন্দুদের বেদের ভাষা, ধর্মগ্রন্থের ভাষা। তাই তারা মনে করত বাংলাটাও হিন্দুয়ানি ভাষা, তাই তারা বাংলা ভাষায় সাহিত্য রচনা করতেও না, বাংলা ভাষায় কথাও তারা বলতে চাইতো না। বাংলা ভাষাকে তারা নানাভাবে হেয় অবজ্ঞা করত, যদিও তাদের জন্ম বাংলাদেশে। কিন্তু এটা পুরোটাই ভ্রান্ত ধারণা। বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃত ভাষা থেকে। তো যাই হোক, কবি সাহিত্য রচনার জন্য বাংলা ভাষাকেই ব্যবহার করেছেন, কারণ বাংলা ভাষায় মনের ভাব বা মাতৃভাষায় মনের ভাব যত সহজে অন্যের নিকট প্রকাশ করা যায় তা অন্য কোনো ভাষায় সম্ভব না। কবি যে শুধু সাহিত্য রচনার কাজে বাংলা ভাষা ব্যবহার করেছেন তা নয়, তিনি জীবনে মরণে শয়নে স্বপনে সবকিছুতেই বাংলা ভাষা বা মাতৃভাষাকে ব্যবহার করতে চেয়েছেন, কারণ তিনি মাতৃভাষায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো কবিতার শুরুতে আমরা দেখতে পাই সাধারণ জনগণ যারা আরবি ফার্সি ভাষা জানে না, তারা কবির কাছে এসে অনুরোধ করছে বাংলা ভাষায় সাহিত্য রচনা করার জন্য। কারণ মধ্যযুগে বেশিরভাগ কবি সাহিত্যিক সাহিত্য রচনার কাজে আরবি ফার্সি ভাষা ব্যবহার করতেন। তারা কিতাব রচনা করতেন। কিতাব মানে হলো আরবি ফার্সি ভাষায় রচিত গ্রন্থ। এখন যারা কিতাব পড়তে পারে না, আরবি ফার্সি ভাষা যারা জানে না, তারা তো আর কিতাব পড়তে পারছে না, কারণ কিতাব হচ্ছে আরবি ফার্সি ভাষায় রচিত গ্রন্থ। মধ্যযুগের বেশিরভাগ সাহিত্যিক আরবি ফার্সি ভাষায় সাহিত্য রচনা করে গেছেন। তাহলে অনেকেই এগুলো বুঝতে পারছে না। সাধারণ মানুষ কবির কাছে এসে মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনা করার জন্য অনুরোধ করলেন। কবি তাদের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে মাতৃভাষা বাংলায় সাহিত্য রচনা করে গেছেন। কবি আরো বলছেন তিনি নিজে পরিশ্রম করছেন এবং সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। মাতৃভাষায় সাহিত্য রচনা করলে সকলেই বুঝতে পারবে, সকলের জন্য বোধগম্য হবে, তাই তিনি মাতৃভাষায় সাহিত্য রচনা করে সকলকে সন্তুষ্ট করতে আছেন। তোষী মানে হলো তুষ্ট করা। আমি পড়িয়ে যাচ্ছি, তুমি কোনো শব্দের অর্থ না বুঝলে, কোনো লাইনের অর্থ না বুঝলে প্লিজ আমাকে সেটা কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা বিস্তারিত তোমাকে বুঝিয়ে দেবো। যেহেতু ক্লাসগুলো আমি কয়েকবার নিয়েছি, তাই এখন আমি সংক্ষেপে আলোচনা করছি, মূল ভাবটুকু আলোচনা করছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি। কবি আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো রাগ নেই, অনুরাগ নেই। এই লাইনটা তার আসলে কবির সকল ভাষার প্রতি কবির যে শ্রদ্ধা আছে সেই দিকটা আমরা দেখতে পাচ্ছি। সকল ভাষার প্রতি কবির শ্রদ্ধা ভালোবাসার দিকটা এখানে ফুটে উঠছে। তারপরে বলেছে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এই কথাটির একটা অর্থ আছে, দেশি ভাষে মানে দেশি ভাষা বুঝিতে, গুরুত্ব বুঝতে, ললাটে পুরে ভাগ। ললাট মানে হলো কপাল, পুরে ভাগ মানে হচ্ছে ভাগ্য পূর্ণ হয়। এই লাইনটার প্রকৃত বাংলা হলো বা সুন্দর ব্যাখ্যা হলো, দেশি ভাষার গুরুত্ব বুঝতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার বা সৌভাগ্যের বিষয়। অনেকে আছেন দেশি ভাষার গুরুত্ব বুঝতে পারে না, না পেরে সেটাকে অবজ্ঞা অবহেলা করে। তাই কবি বলেছেন দেশি ভাষার গুরুত্ব বুঝতে পারাটাও সৌভাগ্যের বিষয়। আচ্ছা, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। হিন্দে মানে হচ্ছে হিন্দি। এখানে অনেক সময় প্রশ্ন হতে পারে বাংলা ছাড়া আর কোন কোন ভাষার কথা আমরা পাই। এখানে বাংলা ছাড়া পাচ্ছে আরবি, ফার্সি, হিন্দে, আর এটা হচ্ছে হিন্দুয়ানি মানে হচ্ছে সংস্কৃতের কথা বলছে। 4টা ভাষার কথা আমরা পেয়ে থাকি বাংলা ছাড়া। বাংলা সহ 5টা পাচ্ছি আমরা। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। কবির কাছে আরবি ফার্সি হিন্দি সবই একই রকম, সবগুলোই শ্রদ্ধার। যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, আল্লাহ মহানবীর গুণগান লিখিত হয়েছে আরবি ফার্সি ভাষায়, তাই আরবি ফার্সি ভাষার প্রতি কবির শ্রদ্ধা আছে। ঠিক তেমনি হিন্দি ভাষার প্রতিও কবির শ্রদ্ধা আছে। কেন জানো? কারণ সকল বিদেশি ভাষা কবির কাছে সমান শ্রদ্ধার, আর মাতৃভাষা কবির কাছে শ্রদ্ধার পাশাপাশি ভালোবাসার বস্তুও বটে। কবি আরো এটা বলেছেন যে দেশের মানুষ যে ভাষায় কথা বলে না কেন, সৃষ্টিকর্তা তা বুঝতে পারেন, কারণ সৃষ্টিকর্তা হচ্ছে সর্বশক্তিমান। প্রভু আপে নিরঞ্জন, প্রভু নিজেই সবকিছু সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। প্রভু আপে, আপে মানে হচ্ছে স্বয়ং, প্রভু আপে নিরঞ্জন, নিরঞ্জন মানে হচ্ছে সৃষ্টিকর্তা। প্রভুই সবকিছু সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, তিনি সব ভাষা বোঝেন। তাকে ডাকার জন্য আরবিতে ডাকতে হবে, তাকে ডাকার জন্য সংস্কৃতে ডাকতে হবে, সংস্কৃত ভাষায় ডাকতে হবে।
এমন কোনো কথা নেই। তার আরাধনা, তার বন্ধনা যে কোনো ভাষায় করা যাবে, এটা কবি দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছেন। তিনি বলছেন, কবি বলেছেন, সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানি। হিন্দুয়ানি মানে হলো সংস্কৃত, হিন্দুদের ভাষা মানে হলো সংস্কৃত। আরেকটা ভাষা আমরা পাচ্ছি বঙ্গদেশী বাক্য, বঙ্গদেশী বাক্য মানে হলো বাংলা ভাষা। কিবা যত ইতিবাণী, কিবা মানে হলো কিংবা, যত ইতিবাণী মানে হলো অন্যান্য যত ভাষা। প্রভু সর্বশক্তিমান, তাই তিনি সকল ভাষা বুঝেন। তিনি বঙ্গদেশী বাক্য বোঝেন, বাংলা ভাষা বোঝেন, হিন্দুয়ানি বুঝেন, হিন্দুদের ভাষা সংস্কৃত বোঝেন, কিংবা অন্যান্য যত ভাষা আছে সব ভাষা তিনি বোঝেন। তারপরে কবি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, মারফত ভেদে যান নাহি গমন। এই কথাটির অর্থ হচ্ছে যারা মারফত জ্ঞানী নয়, যারা মারফত জ্ঞানী নয়। এখন মারফত জ্ঞানী কারা? যাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান আছে তারাই মারফত জ্ঞানী, যাদের মাঝে প্রকৃত ধর্মীয় জ্ঞান আছে তারাই মারফত জ্ঞানী। এখন যারা প্রকৃত ধর্মীয় জ্ঞানী নয় তারাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, তারাই অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে, তারাই অন্য ধর্মের ভাষাকে ঘৃণা করে। আচ্ছা, ধরে নিলাম কবি বলছে বাংলা সংস্কৃতের থেকে বাংলার জন্ম, তো কি সমস্যা? এটা তো তোমার মাতৃভাষা। এখানে মাতৃভাষাকে অবজ্ঞা করার মতো কোনো প্রয়োজন তো দেখি না। তোমরা যে ধর্মের দোহাই দিচ্ছ তোমরা নিজেরাই মূর্খ, কারণ তোমরা নিশ্চয়ই এটা জানো না যা সৃষ্টিকর্তাকে যে কোনো ভাষায় ডাকা যাবে, তিনি সব ভাষা বোঝেন, কারণ তিনি সর্বশক্তিমান। তাকে ডাকার জন্য আলাদা কোনো ভাষা দরকার এমন কোনো প্রয়োজন নাই। তাই সৃষ্টিকর্তাকে ডাকার জন্য আরবি ভাষায় ডাকতে হবে, ফার্সি ভাষায় ডাকতে হবে, এইরকম চিন্তা চেতনা পুরোটাই অমূলক এবং ভিত্তিহীন, কারণ তিনি সর্বশক্তিমান। ঠিক আছে, তারপরে বলেছে কি দেখো, মারফত ভেদে যান নাহি গমন। যারা প্রকৃত ধর্মীয় জ্ঞানী নয় বা যাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান নেই, যারা মারফত জ্ঞানী নয়, তারাই হিন্দুর অক্ষরে হিংসে শিশুবের জন, তারাই বাংলাকে হিন্দুর অক্ষর বলে ঘৃণা করে, তারাই বাংলাকে হিন্দুর অক্ষর বলে ঘৃণা করে। বুঝতে পেরেছ? যাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান নেই বা যারা প্রকৃত মারফতি জ্ঞানী নয়, তারাই বাংলাকে হিন্দুর অক্ষর বলে অবজ্ঞা করে। কারণ কি? ওই যেভাবে বলবো, মধ্যযুগে কিছু মানুষ মনে করতো যে বাংলা ভাষার জন্ম সংস্কৃত থেকে, তাই তারা বাংলা ভাষার সাহিত্য রচনা না করে আরবি ফার্সি ভাষার সাহিত্য রচনা করতো। তারা চিন্তা করতো আরবি ফার্সি ভাষায় আল্লাহ মহানবীর মহাকীর্তন বা গুণকীর্তন করা হয়েছে বলে এই ভাষায় কি গুণকীর্তন করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, বা এই ভাষা ছাড়া অন্য ভাষা আল্লাহ সন্তুষ্ট হবেন কথাটা না বলে আমরা এইভাবে বলতে পারি। তারা মনে করতো যে আরবি ফার্সি ভাষায় আল্লাহ মহানবীর গুণকীর্তন রচিত হয়েছে বলে এ ভাষায় সাহিত্য রচনা করতে হবে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান নেই, বা কবি বলেছেন তাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান নেই। কারণ যাদের মধ্যে প্রকৃত ধর্মীয় জ্ঞান আছে তারা কখনো অন্য ধর্মের ভাষার যারা কখনো অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে পারে না, বা অন্য ভাষার মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে পারে না, বা অন্য ধর্মের ভাষাকে তারা অবজ্ঞা করতে পারে না। এভাবে তোমরা লিখতে পারো। যেসবে বঙ্গেত জন্মে, বঙ্গেত মানে হলো বাংলা ভাষায়, বাংলাদেশে জন্মে মানে হলো জন্মগ্রহণ করে, হিংসে বঙ্গবাণী। বুঝতে পেরেছেন? যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করছে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। কবি তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন যে আসলে কি তারা বাঙালি। তাদের জন্ম পরিচয়, বংশ পরিচয় নিয়ে কবি প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি আরো বলেছেন এভাবে, তিনি তাদেরকে পরামর্শ দিয়েছেন, দেশ ভাষা বিদ্যা যদি মনে ন জোয়ায়, দেশি ভাষা যদি ভালো না লাগে, মাতৃভাষা যদি ভালো না লাগে, ভাগো, দেশ থেকে ভাগো, বিদেশ চলে যাও। নিজ দেশ ত্যাগ করে কেন বিদেশ ন যাই? যদি মাতৃভাষা ভালোই না লাগে তাহলে কি দরকার এখানে পড়ে থাকার? বিদেশ চলে যাও। তাহলে যারা এদেশে জন্মগ্রহণ করে এদেশের আলো বাতাসে বড় হয়ে এদেশের ভাষাকে ঘৃণা করছে, এ সকল অকৃতজ্ঞকে, এ ধরনের শিকড়হীন পরগাছাকে কবি বা এই ধরনের কুলাঙ্গারকে কবি বিদেশে চলে যেতে বলেছেন। মাতা পিতা মোহক্রমে বঙ্গে তো বসতে। আমরা বংশ পরম্পরা এদেশে বসবাস করে আসছি, তাই এদেশের আলো বাতাসের প্রতি আমাদের অধিকার রয়েছে, দেশের ভাষার সাথে আমাদের অধিকার রয়েছে, এদেশের সংস্কৃতির সাথে আমাদের অধিকার রয়েছে। এদেশ আমাদের, এদেশের সবকিছুই আমাদের। তাই এদেশের কোনো কিছুকে ঘৃণা করার মতো অধিকার বা সাহস আমাদের থাকা উচিত নয়। তাই তিনি বলেছেন, মাতা পিতা মোহক্রমে বঙ্গে তো বসতি। বংশ পরম্পরায় আমরা এদেশে বসবাস করে আসছি, তাই এদেশের দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। দেশি ভাষায় বর্ণিত যে কোনো বাক্য সে কোনো উপদেশও হতে পারে, বা যে কোনো গল্প হতে পারে, যে কোনো কিছু আমাদের অত্যন্ত মনোপুত মনে হয়, আমাদের অত্যন্ত মধুর মনে হয়।
দেশে ভাষা উপদেশ মনে হিত অতি, এখান থেকে প্রশ্ন হলে আমরা এভাবে লিখতে পারি, বংশ পরম্পরা এদেশে আমাদের বসতি, তাই মাতৃভাষায় বর্ণিত যে কোনো বক্তব্যই আমাদের কাছে অতি মধুর মনে হতে পারে। সো এই কবিতা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এটাও ইম্পর্টেন্ট আছে সৃজনশীলের জন্য। আমি তোমাদের কোনো প্রশ্ন পাচ্ছি কিনা একটু দেখি। আচ্ছা, একজন প্রশ্ন করেছ দেশি ভাষায় বুঝতে এটার অনুধাবন। আচ্ছা স্যার, আমি লিখেছি এটা, সরি বলেছি এটা। শুভা গল্পে মর্মবিদ্ধ হরিণে ব্যাধের দিকে যেভাবে তাকায়, এই প্যারেটার একবার, আচ্ছা পুরো প্যারেটা আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। শুভা কোনোভাবেই তার এই চিরচেনা প্রকৃতিকে ছেড়ে, তার ওই বাল্য সখীদেরকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছে না। শুভার যে বিয়েতে অমত, সে বিষয়ে আমরা কোথাও ইঙ্গিত পাই না, বরং তার এই চিরচেনা প্রকৃতি, তার এই বাল্য সখী, এদের ছেড়ে সে যেতে চাচ্ছে না। তো তার মন খারাপ, তাকে যে যেতে হবে সেজন্য। ওদিকে প্রতাপ তার বিয়ের সংবাদ শুনে গেছে এবং সে একদিন তাকে খোঁচা দিয়ে বলে, কিরে তোর নাকি বিয়ে হচ্ছে, তুই নাকি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস। প্রতাপের এই খোঁচা প্রতাপের খোঁচা পেয়ে বা খোঁচা শুনে শুভার খুব খারাপ লাগে। তখন সে মর্মবিদ্ধ হরিণীর মতো প্রতাপের দিকে তাকিয়ে থাকে এবং রাগ করে সেখান থেকে চলে যায়। ব্যাধ মানে হলো শিকারী। শিকারী যেভাবে হরিণকে বা হরিণীকে তীর নিক্ষেপ করে, সে তো অসহায়, তার কিছুই করার থাকে না, তখন সে অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে থাকে, কি ক্ষতি করেছে আমি তোমার। ঠিক তেমনি শুভাও নিরুপায়, অসহায়, তার তো আসলে করার কিছু নেই, তাকে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে পাঠিয়ে দিচ্ছে জোর করে বা নিয়ে যাচ্ছে। সেজন্য প্রতাপ যখন এটা বলেছে, সে অনেক কষ্ট পেয়েছে, সে ওইভাবে তার দিকে তাকিয়েছিল এবং সেখান থেকে রাগ করে সে চলে যায়। এভাবেই ছিল আর কি বিষয়টা। আচ্ছা, ওয়াজিহা চেয়েছো বঙ্গদেশে বাক্য বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছে। হ্যাঁ, বাংলা ভাষা লিখিত বাক্য নয়, বাংলা ভাষাকে বুঝিয়েছে। গুড কোয়েশ্চেন, ওকে ফাইন। বঙ্গবাণী কবিতায় কয়টি ভাষার কথা উল্লেখ করেছে? বাংলা সহ 5টি। বাংলা সহ 5টি কিভাবে? বাংলা, আরবি, উর্দু, উর্দু নেই, আরবি, ফার্সি, হিন্দি মানে হচ্ছে হিন্দি, বাংলা, আর একটা হচ্ছে হিন্দুয়ানি মানে হলো সংস্কৃত। মোট 5টি ভাষা, বাংলা সহ 5টি। এই মাসের মধ্যে পুরো রুটিনটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। না, ওটা সম্ভব না। কেন সম্ভব না? কারণটা হচ্ছে আমাদের রুটিনটা চেঞ্জ হয়। রুটিনটা চেঞ্জ কিভাবে হয়? ধরো তোমাদের পড়ার উপর ভিত্তি করে আমাদের রুটিনটা চেঞ্জ হয়। তো সেক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের রুটিন এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আমরা জানুয়ারি পর্যন্ত রেডি করেছে, তারপর ওটা গ্রুপে দিব না। জানুয়ারিটা আমরা এই মাসের লাস্টে গ্রুপে পোস্ট করব। আর সপ্তাহে 3 দিন ক্লাস হবে, কিছু কিছু ডেটে এক্সট্রা ক্লাস হবে, এক্সট্রা ক্লাসগুলো অনলাইনে হবে, সব কিছুই অনলাইনে হবে। তো অফলাইনে যখন হবে, অফলাইনের আগে আমরা অফলাইনের রুটিনটা দিয়ে দেবো। পরিস্থিতি কখন কিভাবে হচ্ছে, আমাদের কখন এক্সট্রা ক্লাস প্রয়োজন হচ্ছে, এর উপর ভিত্তি করে আমরা রুটিনটাকে কমাতেও পারি, বাড়াতেও পারি, ক্লাসের সংখ্যা বাড়াতেও পারি, কমাতেও পারি। এই জন্য আমরা অ্যাডভান্স রুটিনটা দিচ্ছি না। বুঝতে পেরেছেন? এটা সম্ভব না এখন দেয়া যদি দরকার হতো আমরা দিয়ে দিতাম। ওকে, এরপরে আর কি আছে দেখি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম স্যার, লামিস স্যার। এই কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো, কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, যাই হোক, আমি আপাতত কোনো প্রশ্ন পাচ্ছি না, তাহলে এখান থেকে আমরা আজকে সাইন অফ করছি। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থেকো। তোমাদের একটা পরীক্ষা আছে 13 তারিখ। আশা করি ওই পরীক্ষার শুভা ছাড়া বাকি সব টপিকের উপর আমরা অল্প স্বল্প আলোচনা করেছি। তো শুভা থেকে আবারও বলছি, কারো কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবে, এবং আজকে যে দুটো টপিক পড়ালাম, যারা অনলাইন লাইভ ক্লাসটা করতে পারোনি, পরে করবে, তাদেরও কোনো প্রশ্ন থাকলে প্লিজ সেটা কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, দেখা হবে আগামী ক্লাসে। টিল দেন, টেক কেয়ার।